ওকে, তাহলে বিজেটির ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এটাকে বায়াসিং করতে হবে। বায়াসিং মানে হচ্ছে কি একটা ফিক্সড ভোল্টেজ এবং ফিক্সড কারেন্টে এটাকে অপারেট করা। এখন কোন পয়েন্টে অপারেট করলে এটা যেই কাজের জন্য ব্যবহার হচ্ছে সেই কাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবে, সেটা নির্ভর করবে হচ্ছে বিজেটিটার ক্যারেক্টারিস্টিক্স কিরকম। এই যে বিজেটির যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স এর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর ফিগার এখানে দেখানো হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স অ্যাক্সিস বরাবর যেই কোয়ান্টিটিটা প্লট করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিসিই, অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টকে প্লট করা হচ্ছে। বিজেটি নর্মাল যে বায়াসিং, সেই নর্মাল বায়াসিং এ বেস সাইডটা ইনপুট হিসেবে কাজ করে আর কালেক্টর থেকে আউটপুট সংগ্রহ করা হয়। এই কারণে কালেক্টর টু এমিটার ভোল্টেজটা আর আইসি যে কালেক্টর কারেন্টটা, এই দুইটা দিয়ে আউটপুট ক্যারেক্টারিস্টিক প্লট করা হয়। এখন দেখো, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই যে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে বাউন্ডেড যে এরিয়াটা আছে, এখানে অজস্র পয়েন্ট আছে। অর্থাৎ এখানে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের লক্ষ লক্ষ কম্বিনেশন সম্ভব। কিন্তু এই লক্ষ লক্ষ কম্বিনেশনের মধ্য থেকে বিজেটিকে ধরলাম, এই পার্টিকুলার কেসে আমরা বিজেটিটাকে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে চাই, একটা অ্যাম্পলিফায়ার বানাবো। এটা দিয়ে অ্যাম্পলিফায়ার বানানোর জন্য এটাকে অ্যাক্টিভ মোডে কাজ করাইতে হবে। তো অ্যাক্টিভ মোড জিনিসটা কি, আমরা জানি যে বিজেটির 3টা মোড আছে। আবার একটু দেখাই নিয়ে আসি। এই যে মোডস অফ অপারেশন অফ বিজেটি, একটা হচ্ছে কাট অফ মোড, একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ মোড, আর একটা হচ্ছে গিয়ে স্যাচুরেশন মোড। কাট অফ মোড কোনটা? যদি এমিটার বেস জাংশন, কালেক্টর বেস জাংশন দুইটাই রিভার্স বায়াস থাকে। অ্যাক্টিভ মোড হচ্ছে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস। স্যাচুরেশন হচ্ছে এমিটার এবং কালেক্টর বেস দুইটা জাংশনই ফরওয়ার্ড বায়াস। তাহলে এদের যদি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে হয় তাহলে অ্যাক্টিভ মোডে রাখতে হবে। অ্যাক্টিভ মোডে রাখতে হলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতেছো যে কাট অফ মোডে বিজেটি অফ থাকে। এই যে নিচে একটা এখানে যে লেখা আছে আমাদের কাট অফ মোড, এই অঞ্চলটা, এই যে শেডেড যে এরিয়াটা, এই শেডেড এরিয়াটা হচ্ছে কি আমাদের কাট অফ মোড। কাট অফ মোডে বিজেটি অফ। অফ মানে বিজেটির ভিতরে আউটপুটে কোনো কারেন্ট নাই। কারেন্ট নাই থাকা মানে আইসি অলমোস্ট জিরো বা জিরো এর খুব কাছাকাছি। দেখো এখানে আইসি মিলি অ্যাম্পিয়ারে দেওয়া হয়েছে, সো এটা আসলে 1 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে অনেক ছোট একটা কারেন্ট, সে যেটা বিজেটির মধ্যে দিয়ে কাট অফে ধরা যায় একেবারে নেগলিজিবল একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা ইগনোর করতে পারি। এবং এই কার্ভটা কিসের জন্য পাওয়া গেছে? এই কার্ভটা পাওয়া গেছে আইবি ইকুয়াল 0 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য। এই যে কয়েকটা কার্ভ তোমরা দেখতে পাচ্ছ, নীল রঙের অনেকগুলা কার্ভ এখানে আঁকা হয়েছে। এই কার্ভগুলা হচ্ছে গিয়ে আইবি এর বিভিন্ন ভ্যালুর জন্য। অর্থাৎ তুমি যদি ইনপুটের বেস কারেন্টকে চেঞ্জ করো, হ্যাঁ, বেসে যদি বিভিন্ন মানের কারণ দাও, 0, 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, 40 মাইক্রোঅ্যাম্পিয়ার, 80 মাইক্রোঅ্যাম্পিয়ার, সেই অনুযায়ী আমাদের বিজেটির আউটপুটের ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই চেঞ্জ হবে। যখন 20 মাইক্রোঅ্যাম্পিয়ারে আমরা অপারেট করব, তখন যদি আউটপুট ভোল্টেজ 15 ভোল্ট হয়, তাহলে আউটপুট কারেন্ট হবে অলমোস্ট 12 মিলি অ্যাম্পিয়ার, যেটা এই কার্ভ থেকে বোঝা যায়। এভাবে এই কার্ভগুলোর বিভিন্ন পয়েন্টের জন্য এই কার্ভগুলোর মানগুলা বের করে সেগুলো প্লট করা হয়েছে। এখন এই 3টা রিজিয়নে বিজেটির একটা রিজিয়ন হচ্ছে কাট অফ রিজিয়ন, যেটা হচ্ছে গিয়ে এই নিচের রিজিয়নটা। যদি বেসে কোনো কারেন্ট না থাকে তাহলে এই বিজেটি কাট অফ মোডে থাকে। আর যদি বিজেটি স্যাচুরেশনে চলে যায়, অর্থাৎ এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশন দুইটাই যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, তখন বিজেটি স্যাচুরেশনে চলে যায়। তখন বিজেটির ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো হয় এবং কারেন্ট তখন স্যাচুরেটেড অবস্থায় চলে যায়।
এই কারণে এটাকে স্যাচুরেশন রিজিয়ন বলে। যেমন ধরো এই যে এই বাউন্ডারিটা, ধরো বিজেটিকে তুমি 30 মাইক্রো এম্পিয়ারে বেস কারেন্ট সাপ্লাই করলা, তখন যদি এমিটার বেস জাংশন এবং ফরওয়ার্ড বেস জাংশন দুইটাই তোমার এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশন দুইটাই যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন বিজেটিটা স্যাচুরেশনে চলে আসবে। এখন তখন বিজেটিটার ভোল্টেজ ভিসি, আউটপুট ভোল্টেজ একটা অলমোস্ট স্যাচুরেটেড ভোল্টেজ থাকবে, যেটার মান হয়তো 0.4, 0.5, 0.6 এই টাইপের একটা ভোল্টেজ আউটপুটে পাবো, এবং এটার কারেন্টের মান হবে অলমোস্ট এখানে, অর্থাৎ 12 মিলি এম্পিয়ারের মতো আউটপুট কারেন্টটা শো করবে। আর এই দুইটা এরিয়া বাদে যে এই স্যাচুরেশনের জন্য এই লম্বা এরিয়াটা, এখানে যে ডটেড লাইনটা দেখা যাচ্ছে তার বাম পাশের এরিয়াটা হচ্ছে স্যাচুরেশনের এরিয়া। এইখানে যে আইবি ইকুয়াল 0 মাইক্রোএম্পিয়ার লাইনটা দেখা যাচ্ছে তার নিচের এরিয়াটা হচ্ছে গিয়ে কাট অফ এরিয়া। আর আরেকটা ডটেড লাইন আছে, সেটা হচ্ছে পিসি ম্যাক্স লাইন। এখন এই দুইটা অ্যাক্সিসের ডান পাশে তো অনেক বড় একটা জায়গা আছে, কিন্তু পুরো জায়গাটাতেই কি বিজেটি অপারেট করতে পারবে? অ্যাকচুয়ালি না, বিজেটির একটা সহ্য ক্ষমতা আছে, সে একটা নির্দিষ্ট ভোল্টেজ রেটিং আছে এবং কারেন্ট রেটিং আছে। একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত সে সহ্য করতে পারবে এবং একটা নির্দিষ্ট কারেন্ট পর্যন্ত সে তার ভিতরে অ্যালাউ করতে পারবে। এই ভোল্টেজ আর কারেন্টটাকে গুণ করলে একটা কার্ভ পাওয়া যায়, সেই কার্ভটাকে বলা হয় পিসি ম্যাক্স কার্ভ, যেটা এখানে দেখতেছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম কালেক্টর পাওয়ার। সো এই ম্যাক্সিমাম কালেক্টর পাওয়ার পর্যন্ত বিজেটি ঠিক থাকতে পারবে, এরপরে বিজেটি পুড়ে যাইতে পারে কিংবা নষ্ট হয়ে যাইতে পারে। তো এই যে তিনটা এরিয়া, এই তিনটা এরিয়া দ্বারা যদি একটা বাউন্ডারি আমরা দিয়ে দেই, এই বাউন্ডারিটা দেওয়ার পরে ভিতরে যে জায়গাটা তৈরি হবে, এই জায়গাটাই হচ্ছে গিয়ে বিজেটির অ্যাক্টিভ রিজিয়ন। এখন এই অ্যাক্টিভ রিজিয়নে যদি বিজেটি কাজ করে, তখন বিজেটিটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবো। অর্থাৎ যদি বিজেটিটাকে আমাদেরকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাইতে হয়, তাহলে এটার এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হবে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হবে, এবং এটা করার পরে বিজেটির ভিতর দিয়ে এইখানে কোনো একটা পয়েন্ট, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে এমন ভাবে সেট করতে হবে যেন এই রিজিয়নের ভিতরে তার ভোল্টেজ এবং কারেন্টটা থাকে, এই হোয়াইট এরিয়ার ভিতরে যেন তার পয়েন্টটা, অপারেটিং পয়েন্টটা থাকে। ঠিক আছে, এখন অপারেটিং পয়েন্ট গুলোর ভিতরে আবার দেখতেছো যে বিভিন্ন রকম পয়েন্ট আছে, এখানে বি সি ডি তিনটা অপারেটিং পয়েন্ট দেখানো হয়েছে। খুব যদি এইজের কাছাকাছি চলে যায়, অর্থাৎ একেবারে প্রান্তিক সীমার সীমার কাছাকাছি চলে যায়, বাউন্ডারির কাছাকাছি যদি অপারেটিং পয়েন্ট হয়ে যায়, তখন সামান্য একটু ভোল্টেজ কিংবা কারেন্টের সুইং এর জন্য এটা এরিয়ার বাইরে চলে যাবে। আবার এখানে যদি কাজ করে, সামান্য একটু ভোল্টেজ বা কারেন্টের ওঠানামা হইলে, অর্থাৎ সামান্য ছোট একটা এসি পয়েন্ট অ্যাপ্লাই করলেও এটার ভোল্টেজ কাট অফে চলে যাবে। সো বাউন্ডারি এরিয়া গুলোকে অ্যাভয়েড করাও হচ্ছে গিয়ে একটা ডিজাইন প্রবলেম। এই ডিজাইন প্রবলেম গুলাকে বোঝানোর জন্য যেই টুলসটার হেল্প নেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে লোড লাইন। এখানে দেখতেছো যে আগের ছবিটাই এখানে আরেকটু সিম্পলিফাইড আকারে দেখানো হয়েছে, ভিসিই এক্স অ্যাক্সিস বরাবর, আইসিই ওয়াই অ্যাক্সিস বরাবর। এই ভিসিই আর আইসিই এর গ্রাফটার ভিতরে কোন কোন পয়েন্টে আসলে তোমার তুমি একটা নির্দিষ্ট লোডকে অ্যাপ্লাই করলা, ধরো তুমি বিজেটিকে একটা লোড সেট করলা। এখন এই লোড সেট গুলো করার পরে সেই লোডের মান কম বেশি করার উপরে ভিসিই এবং আইসিই ভ্যারি হবে। সেই ভিসি আর আইসি এর যে কম্বিনেশন গুলোর জন্য এটা ট্রানজিস্টরের কে সলভ করা হয়, সেই সলভের রেজাল্ট গুলোকে প্লট করলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইনটাকে বলে লোড লাইন। এই লোড লাইন হচ্ছে গিয়ে আইসি আর ভিসি এর মধ্যে একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা হচ্ছে গিয়ে, এই স্ট্রেট লাইনটার মাধ্যমে লোডের এফেক্ট দেখানো যায়। যেমন লোডকে তুমি 10 ওহম রাখলা, 10 ওহমের জন্য ভোল্টেজ পাইলা 12 ভোল্ট, সেটার জন্য কারেন্ট পাইলা 1 অ্যাম্পিয়ার, তাহলে সেটার একটা বিন্দু এখানে বসে।
আবার একটু রেজিস্ট্যান্স চেঞ্জ করলা, লোড রেজিস্ট্যান্স চেঞ্জ করার পরে দেখলা যে 8 ভোল্টের জন্য কারেন্ট পাইলাম 2 মিলি অ্যাম্পিয়ার, একভাবে 6 ভোল্টেজের জন্য কারেন্ট পাইলাম 3 মিলি অ্যাম্পিয়ার, 1 ভোল্টেজের জন্য কারেন্ট পাইলাম 4 মিলি অ্যাম্পিয়ার। আর কারেন্ট যখন একেবারে যখন কোনো ভোল্টেজ নাই তখন কারেন্টের পরিমাণ হচ্ছে গিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার ভিসি 0 এর জন্য। ইকুয়েশনে এটা বসানোর দ্বারাও এই লাইনটা পাওয়া যায়। এই লাইনটাকে বলা হচ্ছে গিয়ে লোড লাইন। অর্থাৎ অনেক অনেকগুলা লোড রেজিস্ট্যান্সের বিভিন্ন মানের জন্য আইপি এর ভ্যারিয়েশনের সাথে সাথে আমার ইনপুট আইসি আউটপুট ভিসি আর আইসি এর যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন গুলাকে যদি আমরা প্লট করি তাহলে সেই প্লট হচ্ছে গিয়ে আমাদের লোড লাইনের প্লট। তাহলে সংক্ষেপে লোড লাইনটা হচ্ছে গিয়ে ভিজুয়াল সামারি অফ অল পসিবল ট্রানজিস্টর অপারেটিং পয়েন্ট। ট্রানজিস্টর একটা লোডের জন্য কোন যেসব পসিবল পয়েন্টে অপারেট করতে পারে সেটা লোড লাইন থেকে পাওয়া যায়। এখন এই লোড লাইনের উপরই কোন একটা পয়েন্টকে সিলেক্ট করাকেই বলা হয় বায়াসিং। অর্থাৎ তুমি কোন কোন পয়েন্টে তোমার অপারেট করতে চাও বিজেটিকে, সেইটার নামই হচ্ছে গিয়ে বায়াসিং। এখন এই বায়াসিং 3 রকম হইতে পারে। সার্কিট তুমি যে সার্কিটটা ডিজাইন করবা, এই সার্কিটের ডিজাইন অনেক রকম আসলে আছে, তার মধ্যে আমরা 3টাকে সিলেক্ট করছি। এই 3টা নিয়েই মূলত কথা বললেই চলবে আমাদের জন্য এই লেভেলে। একটা হচ্ছে কি ফিক্সড বায়াসিং বা বেস বায়াসিং, একটা হচ্ছে কি এমিটার স্টেবিলাইজড বায়াসিং, আর একটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। আচ্ছা, এখন কোন বায়াসিংটা কি রকম সেটাই, প্রত্যেকটা বায়াসিং এরই নির্দিষ্ট প্রকারভেদ আছে। ওভারঅল বায়াসিং এর পুরো ব্যাপারটাকে এই চার্টের মধ্যে এক্সপ্লেইন করা হয়েছে। চার্ট দেখলে বুঝতে পারতেছো যে এখানে 3 রকম বায়াসিং এর কথা বললাম: বেস বায়াসিং, এমিটার বায়াসিং, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। তাদের সূত্রগুলা দেয়া হয়েছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, আর হচ্ছে যে তারা কোথায় ইউজ হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বেস বায়াসিং জিনিসটা কি? বেস বায়াসিং জিনিসটা হচ্ছে যে আমরা বেসে একটা সাপ্লাই দিব, আর ট্রানজিস্টরকে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস, হ্যাঁ, কিংবা কোন মোডে অপারেট করতেছি, অ্যাক্টিভ মোডে, কাট অফ মোডে, না আমাদের হচ্ছে গিয়ে স্যাচুরেশন মোডে, সেটাকে সেট করবে এই ভিসিসি। এখন বিবিভিতে যদি একটা এখানে আরবি তে অর্থাৎ বেসে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে, এই রেজিস্ট্যান্সটাকে সিলেক্ট করতে হয়, আর আরসি অর্থাৎ কালেক্টরে আরেকটা রেজিস্ট্যান্স দেয়া আছে, আরসি কে সিলেক্ট করতে হয়। এই দুইজনকে ক্যালকুলেশন করে বের করতে হয়। ক্যালকুলেশন করে বের করলে তারা একটা নির্দিষ্ট মানের আরবি একটা নির্দিষ্ট মানের কারেন্ট আইবি ফ্লো হইতে দিবে, এবং এই আইবি অনুযায়ী আইসি এর মান চেঞ্জ হবে, এবং আইবি আইসি চেঞ্জ হওয়ার দ্বারাই তোমার একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্টে এটা বায়াস হবে। এখন দেখো ক্যালকুলেশনটা আসলে কি রকম। ক্যালকুলেশনটা হচ্ছে যে এখানে সূত্রগুলোতে আছে। আইবি কিভাবে পাবো? বেস কারেন্টটা পাবো এই সূত্র থেকে। আইসি পাবো আইবি বের করার পরে, আর ভিসি পাবো ভিসি মাইনাস আইসিআরসি। এখানে আইসি কারেন্ট বের করার পরে ভিসি বের করা যাবে। আর আইসি আর ভিসি জানা থাকলে আমরা সেটাই হচ্ছে কি আমাদের কিউ পয়েন্ট বা কোশেন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। বায়াসিং এর বেস বায়াসিং এর সুবিধা হচ্ছে এখানে অল্প কিছু পার্ট লাগে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সংখ্যা তুলনামূলকভাবে এখানে কম লাগে। আর এটা হচ্ছে গিয়ে ফিক্স, বেস কারেন্ট ফিক্সড হয়ে থাকে, এখানে বেস কারেন্টকে চেঞ্জ করার উপায় নেই। এই ফিক্সড বায়াস সাধারণত সুইচ হিসেবে যদি অ্যাপ্লাই করা হয়, অথবা ডিজিটাল লজিক যেমন এন্ড সার্কিট অথবা অর সার্কিট তৈরি করার দরকার হয়, তাহলে বেস বায়াসিং করলে আমাদের কাজ চলে যায়। তারপর হচ্ছে কি এমিটার বায়াস বা এমিটার স্টেবিলাইজার বায়াস। এইটার সার্কিট কনফিগারেশন এরকম: বেসে আমরা একটা ডাইরেক্ট সাপ্লাই দেই, ভিসিসি সাপ্লাইটা আরসি এবং আরই। এখানে এমিটারে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, এই এমিটারের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করে বের করতে হয়।
এই সার্কিটের সূত্রগুলো এটা খুব সিম্পল সূত্র, ইজিলি বের করা যাবে। ফিক্সড এমিটার কারেন্ট, এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এমিটার কারেন্টটা ফিক্সড হয়ে থাকে, আইই ফিক্সড। তবে এই সার্কিট বেস বেস বায়াসিং এর মতো এই সার্কিট বিটার উপরে ডিপেন্ড করে না। সার্কিটের ট্রানজিস্টরের বিটা কত তার উপরে এই বায়াসিংটা ডিপেন্ড করে না। এটা হচ্ছে গিয়ে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়, অথবা কোনো একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিটে যেসব চিপ পাওয়া যায়, এইসব চিপগুলোকে যদি তুমি একটা নির্দিষ্ট ভোল্টেজে রান করাইতে চাও তখন এই এমিটার বায়াস ইউজ করা যায়। আরেকটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াসে দেখতেছো যে বেসে সরাসরি কোনো ভোল্টেজ সাপ্লাই না দিয়ে R1 আর R2 দুইটা রেজিস্ট্যান্সের কম্বিনেশনের থ্রুতে বেসে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। এই R1 আর R2 একটা ডিজাইন করে বের করতে হয়। ডিজাইন করলে ভিপি তে কত ভোল্টেজ আসবে সেটা এই সূত্র অনুযায়ী বের করা যাবে। এখানে দেখো যে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলেই বেস ভোল্টেজটা বের করা যাচ্ছে, কারণ এটার নাম ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। অন্যান্য সূত্রগুলো খুবই সিম্পল, এই সার্কিট থেকে ইজিলি বের করা যাবে। এখানে বেশি কম্পোনেন্টের দরকার হয়, তবে বিটার ইন্ডিপেন্ডেন্ট না। এইখানে দুইটা পাওয়ার সাপ্লাই দরকার হয় না, একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চলে, এই কারণে তুলনামূলকভাবে ফ্লেক্সিবিলিটি বেশি এই সার্কিটে। আর হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে এই সার্কিটটা ইউজ করা যায়। তো ওভারঅল এই হচ্ছে কি আমাদের বায়াসের সামারি, যে বায়াস কোনটার সুবিধা কি অসুবিধা কি কিংবা কোনটা কোন কাজে ব্যবহার হয়। এখন হচ্ছে যে আমরা বায়াসের দুই একটা ম্যাথ দেখব। আচ্ছা, প্রথমে বলে নেই সেটা বায়াসিং করার উদ্দেশ্য না, উদ্দেশ্য কিন্তু কম্পোনেন্টটাকে কোনো একটা কার্যকর সার্কিটে পরিণত করা। তো বায়াসিং আমরা করলাম, কিন্তু এটা কার্যকর হবে যখন এটা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। এখন অ্যাম্পলিফায়ার কি করে? অ্যাম্পলিফায়ার তো একটা কথা বললে সেই কথাটাকে সে বাড়ায় দিবে, সেই কথা বা ভয়েসের সিগন্যালটাকে সে কি করবে? অ্যাম্পলিফাই করবে, বিবর্ধিত করবে। তাহলে দেখো যে ভয়েসটা আসলে ইয়েতে ভয়েস সিগন্যালটা এই বিজিটিটার মধ্যে আসতে হবে। আসলে সেটাকে কি হিসেবে আসতে হবে? একটা ভয়েস সিগন্যাল আসলে একটা এসি সিগন্যাল, সেই এসি সিগন্যালটা একটা আসবে। এসি সিগন্যালটাকে সার্কিটে এই এসি সিগন্যালটা আসার পরে এখানে একটা ক্যাপাসিটর হয়ে আসতে হবে। এগুলা পুরো পুরো অ্যাম্পলিফায়ার সার্কিট আরো জটিল। পুরো অ্যাম্পলিফায়ার সার্কিটে এত সহজ সহজ জিনিস থাকে না, আরো বেশ অনেকগুলা ধাপ থাকে। তো এখানে আমরা শুধুমাত্র মানে বিজেটিকে বায়াসিং করার জন্য এবং বায়াসিং এর আগে এবং পরে কি করা মানে কি ইউজ করা হয় সেটা দেখানোর জন্য বায়াস বিজেটিতে বায়াসের ইনপুটটা দেওয়ার আগে, বায়াসিং করার পরে সাপ্লাই এর ইনপুটটা দেওয়ার আগে একটা ক্যাপাসিটর থাকে, এবং অ্যাম্পলিফাই হওয়ার পরে যে সিগন্যালটা তৈরি হয় সেটা একটা ক্যাপাসিটর দিয়ে তারপরে আউটপুটে যেতে হয়। আচ্ছা, এখন মূল বিজেটির কনফিগারেশনটা আসে। মূল বিজেটির কনফিগারেশন এটা। হ্যাঁ, ক্যাপাসিটর দুইটা যদি দুই পাশে দুইটা ক্যাপাসিটর বাদ দিয়ে চিন্তা করো তাহলে দেখো কি আছে। আরসি তে একটা রেজিস্টার আছে, কালেক্টর একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, আর আরবি বেস একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে, আর এমিটারটা সরাসরি গ্রাউন্ড করা আছে। এই কনফিগারেশনটা কোন কনফিগারেশনের সাথে মিলে? এই কনফিগারেশনটা আমাদের এই প্রথম সার্কিটের কনফিগারেশনের সাথে মিলে। ফলে আমরা বলতে পারি যে এটা একটা ফিক্সড বায়াস সার্কিট। আচ্ছা, এখন ফিক্সড বায়াস সার্কিট হইলে এখানে দুইটা লুপ আছে। একটা লুপ, এখানে আমরা যদি এটাকে সলভ করতে চাই, এই এই ম্যাথ এই ম্যাথটাকে যদি সলভ করতে চাই তাহলে সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কেভিএল এর আশ্রয় নিতে হবে। কেভিএল এর হিসেবে আমরা চিন্তা করতে পারি যে ভিসিসি থেকে একটা কারেন্ট এদিক দিয়ে আসবে, এসে ট্রানজিস্টরের ভিতর দিয়ে যাবে, গিয়ে গ্রাউন্ড পর্যন্ত চলে যাবে। এটা একটা লুপ। হ্যাঁ, এটা একটা কমপ্লিট কারেন্ট পাথ। সেই কমপ্লিট কারেন্ট পাথটাকে এই যে ফিগার 4.4 এ দেখানো হয়েছে, এটা বেজ এমিটার লুপ। দেখো কারেন্ট ভিসিসি থেকে আসবে, এসে আরবি এর ভিতর দিয়ে যাবে, তারপর এটা যেহেতু আরবি এর ভিতর দিয়ে এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে এটা বেজের কারেন্ট, সেজন্য এই কারেন্টটা হবে আইবি।
তারপরে এটা আসবে, তারপরে বেস থেকে এমিটারের ভিতর দিয়ে ফ্লো হবে। ট্রানজিস্টরে বেজের পরে এমিটার থাকে, এরপরে এমিটার দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এটা একটা লুপ। এখানে এই লুপে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে কি দেখতে পারবা? তাহলে দেখতে পারবা যে ওই দিক দিয়ে যদি শুরু করো তাহলে যদি আমরা অন্যভাবে ধরি তাহলে এখানে বলতে পারি আমরা মাইনাস ভিসিসি প্লাস আইবিআরবি প্লাস পিবি, অর্থাৎ নেগেটিভ দিয়ে গুণ করার পরে আমরা এটা পেয়ে যাব প্লাস ভিসিসি মাইনাস আইবিআরবি মাইনাস ভিবি। তারপরে যদি পক্ষান্তর করো, পক্ষান্তর করলে আইবি পেয়ে যাব। তাহলে এইভাবে সার্কিটের আইবি বের করতে হয়, আগে বেস কারেন্টটা বের করতে হয় বেস এমিটার লুপ থেকে। আমরা যখন মূল অঙ্ক করব তখন আবার এই জিনিসটা দেখব। আরেকটা লুপ আছে, সেটা দেখো যে ভিসিসি থেকে কারেন্ট আসবে, এসে আরসি এর ভিতর দিয়ে যাবে, গিয়ে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কালেক্টর থেকে এমিটারের মধ্যে যাবে, এমিটার দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। সো এই লুপটার নাম হচ্ছে গিয়ে কালেক্টর এমিটার লুপ। সেটার ক্ষেত্রে ভিসিসি থেকে কারেন্ট আসবে, যেহেতু এটা কালেক্টরের ভিতর দিয়ে যাচ্ছে সেহেতু এটা কালেক্টর কারেন্ট আইসি। আইসি আসলো, তারপরে কালেক্টর এমিটার, এখানে একটা ভোল্টেজ আছে ভিসিই, সেইখানে সেই ভোল্টেজটা পার হয়ে গেলে তারপরে এটা গ্রাউন্ডে চলে যাবে। তো ওভারঅল হচ্ছে গিয়ে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসি, এই তিনটা ভোল্টেজকে যোগ করলেই আমাদের কেভিএল সম্পন্ন হয়ে যাবে। সেখান থেকে আমরা আসলে আইসি পেয়ে যাব, আইসি পেয়ে গেলে সি ভিসি পেয়ে যাব, ভিসি থেকে ভিবি পেয়ে যাব। এভাবে সব কয়টা পয়েন্টের ভোল্টেজ এবং কারেন্ট বের করা যাবে। তো এটা হচ্ছে গিয়ে কিভাবে করতে হবে অঙ্কটা, এখানে আমরা একটা অঙ্ক করে দেখি। সেটা হচ্ছে যে ফিক্সড বায়াস কনফিগারেশন, ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য আমাদের ম্যাথমেটিক্স কি বের করতে বলছে? বের করতে বলছে আইবি কোশন পয়েন্টে, কিউ পয়েন্টে, আইসি কোশন পয়েন্টে আইসি এর মানটা কত, ভিসিই কালেক্টর টু এমিটার ভোল্টেজ কত, বেস ভোল্টেজ কত, কালেক্টর ভোল্টেজ কত, বেস টু কালেক্টর ভোল্টেজ কত। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে ফার্স্টে বেস কারেন্টটা বের করব। বেস কারেন্টটা বের করার জন্য হচ্ছে গিয়ে মাইনাস ভিসিসি প্লাস আইপিআরবি প্লাস ভিবিই, সেখান থেকে অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে আইবি সমান সমান আমরা কি পাই? ভিসিসি মাইনাস ভিবিই প্লাস আরবি। আচ্ছা, ভিসিসি কত? এই সার্কিটে যে ভিসিসি দেয়া আছে 12 ভোল্ট, ভিবিই কত? বিইটা হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ। এখন মনে রাখো এগুলা হচ্ছে কি অ্যাক্টিভ মোডে এদেরকে কাজ করানো হয়। অ্যাক্টিভ মোডের কথা মনে রাখতে হবে। অ্যাক্টিভ মোডে এমিটার বেস জাংশন কি বায়াস হয়? ফরওয়ার্ড বায়াস। এমিটার বেস জাংশন যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এটা তো এনপিএন ট্রানজিস্টর, বেসটা হচ্ছে পি টাইপ, এমিটারটা হচ্ছে এন টাইপ। এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে পিএন জাংশন একটা ফরওয়ার্ড বায়াস। এই পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াস হয়, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস হলে সিলিকন পিএন জাংশনের জন্য তার ভোল্টেজ কত হবে? ফরওয়ার্ড বায়াসে তার ভোল্টেজ ড্রপ হবে 0.7। এই কারণে ভিবিই ভোল্টেজটা 0.7। যখনই অঙ্ক করার সময় ভিবিই লাগবে, যেহেতু অ্যাম্পলিফায়ার হিসেবে ফিক্সড বায়াসিং, যে কোনো বায়াসিং এ ভিবিই সমান সমান 0.7 ধরে নিবা, কারণ সে অ্যাক্টিভ মোডে আছে। তো আমরা এই বিই জায়গায় 0.7 লিখলাম। এটা দেয়া নাই কিন্তু এটা অলওয়েজ 0.7 হবে। আচ্ছা, আর বিটা কত? আর বিটা হচ্ছে গিয়ে এই যে বেস কারেন্ট, এই বেস রেজিস্ট্যান্স, সেটা 240 কিলো ওহম, সেখান থেকে আমরা আইবি পেয়ে গেলাম। এখন আইবি বিটার সমান সমান আইসি ওভার আইবি, এই সূত্রগুলো আমরা আগেই দেখে আসছি, সেই সূত্রগুলো প্রয়োগ করলাম। বেটা এই সার্কিটে দেয়া আছে, যেখানে বেটা সমান সমান 50 দেয়া আছে, বেটা 50 বসাইলে আইবি কে 50 দিয়ে গুণ করলে আইসি পেয়ে যাব। আচ্ছা, তো এই পার্ট হয়ে গেল। ভিসিই হচ্ছে কি কালেক্টর টু এমিটার ভোল্টেজ। এই ভোল্টেজটা বের করার জন্য
অন্য লুপটায় যাইতে হবে। অন্য লুপটা মানে এখানে যে লুপটার কথা বললাম, অর্থাৎ কালেক্টর দিয়ে কারেন্ট এসে ভিসিই হয়ে গ্রাউন্ডে যাবে। সেক্ষেত্রে সূত্র হচ্ছে প্লাস ভিসি মাইনাস ভিসিসি, তারপরে আইসিআরসি প্লাস ভিসি সমান সমান 0। তো ভিসি সমান সমান আমরা পাচ্ছি আসলে ভিসিসি মাইনাস আইসিআরসি। ওকে, ভিসিসি জানা আছে, আইসি একটু আগে বের হয়ে আসছে, আরসি দেয়া আছে 2.2 কিলো। সো ওভারঅল ভিসিই কিউ দাঁড়াবে 6.83। তাহলে দুইটা পেয়ে গেলাম, ভিসিই পেয়ে গেলাম। এখন দেখো যে এই যে এমিটারটা, এই সার্কিটের এমিটারটার ভোল্টেজ আসলে কত। সার্কিটের এমিটার যে পয়েন্টটা সেটা গ্রাউন্ডের সাথে যুক্ত। যেহেতু এমিটার গ্রাউন্ডের সাথে যুক্ত, তাহলে এমিটারের ভোল্টেজ কত হবে? 0। তার মানে ভিই সমান সমান হচ্ছে 0। এখন আবার আমরা জানি যে ভিবিই, বি থেকে ই, এই ভোল্টেজটা তো আমরা জানি 0.7। তাহলে ভিবিই আসলে ভিবিই মানে কি? ভিবিই ভোল্টেজটা মানে হচ্ছে ভিবি মাইনাস ভিই। ভিবিই মানে হচ্ছে ভিবি মাইনাস ভিই। ভিই যেহেতু 0, তাহলে ভিবিই আর ভিবি দুইজনই সেম। তো ভিবি এর মান হচ্ছে কি 0.7। আর ভিসি মানে কি? ভিসিই মানে হচ্ছে ভিসি মাইনাস ভিই। ভিসিই মানে হচ্ছে কালেক্টর টু এমিটার ভোল্টেজ, মানে হচ্ছে কালেক্টরের ভোল্টেজ বিয়োগ এমিটারের ভোল্টেজ। কালেক্টরের ভোল্টেজ কত? কালেক্টরের ভোল্টেজ এই যে একটু আগে বের হয়ে আসছে, কালেক্টর টু এমিটার ভোল্টেজ হচ্ছে গিয়ে 6.83। আর এমিটারের ভোল্টেজ কত? এমিটারের ভোল্টেজ 0। সো ভিসিই যা ভিসি তাই হবে। আর দরকার কি? আর দরকার হচ্ছে গিয়ে ভিবিসি। ভিবিসি মানে হচ্ছে ভিবি মাইনাস ভিসি। ভিবি জানা আছে, ভিসি জানা আছে, বের করলে ভোল্টেজ পেয়ে যাবে। এখন দেখো যে তাহলে আমরা যে এটাকে ধরে নিছি এটা অ্যাক্টিভ মোডে আছে, আসলে কি সে অ্যাক্টিভ মোডে আছে? অ্যাক্টিভ মোডে থাকার প্রমাণ হচ্ছে ভিবি বেস টু এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস ধরে নিছি 0.7। তাতে কি কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস আছে কিনা? কালেক্টর বেস জাংশনের ভোল্টেজটা দেখো নেগেটিভ, মানে বেজের ভোল্টেজ কম, কালেক্টরের ভোল্টেজ বেশি। কালেক্টর হচ্ছে এন টাইপ, বেস হচ্ছে পি টাইপ। তাহলে এন টাইপের ভোল্টেজ বেশি, পি টাইপের ভোল্টেজ কম। তার মানে এটা রিভার্স বায়াসে আছে। অর্থাৎ কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস আর এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস। ফলে এই জিনিসটা আসলে একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, যেহেতু সে অ্যাক্টিভ মোডে আছে। অ্যাক্টিভ মোডের যদি মোডটা আবার মনে না থাকে, এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হয়, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হয়। বায়াসিং এর আর একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে যে এমিটার বায়াস। এমিটার বায়াসিং একটা, আগে যে সার্কিটটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ফিক্সড বায়াস বা বেস বায়াস, আর এখন যে সার্কিটটা সেটা হচ্ছে গিয়ে এমিটার বায়াস। এমিটার বায়াস সার্কিটে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে। এখন আগের অঙ্কের মতোই এই অঙ্কেও আমরা এই অঙ্কে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটা লুপ আছে। সো প্রথম লুপ নিয়ে কাজ করি। প্রথম লুপটা কি? প্রথম লুপটা হচ্ছে গিয়ে যে বেস এমিটার লুপ। হ্যাঁ, কারেন্ট এদিক দিয়ে আসবে, বেসের রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে যাবে, বেসের রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে যে ভিবিই হয়ে তারপর আর ই হয়ে গ্রাউন্ডে চলে যাবে। তো এমিটার যে কোনো বায়াসিং এর ক্ষেত্রে কোনো ক্যাপাসিটর থাকলে সেটাকে ইগনোর করতে হবে। মনে রাখবা আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর যখন পড়ছিলাম তখন দুইটা কথা বলছিলাম, একটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টর ডিসি সার্কিটে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, আর ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এগুলো সব ডিসি সার্কিট। এই সবগুলো অঙ্ক হচ্ছে ডিসি বায়াসিং এর অঙ্ক, এখানে কোনো এসি নাই।
ডিসি বায়াসিং এর অঙ্কে ক্যাপাসিটর থাকলেও সেই ক্যাপাসিটর গুলো ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে ওপেন, এদিক দিয়ে কোনো কারেন্ট নাই। সো এই কারেন্ট না থাকলে সেই ব্রাঞ্চটাকে আমরা আসলে ইগনোর করতে পারি, এজন্য এই ক্যাপাসিটর গুলোকে ইগনোর করতে হবে বায়াসিং এ, যদিও সার্কিটে থাকে কিন্তু ডিসি বায়াসিং এর ক্ষেত্রে তাদের আসলে কোনো ভূমিকা নাই, তারা ওপেন। এখন ফার্স্টে এমিটার বেস জাংশনে আসি। এমিটার বেস জাংশনে ফার্স্টে পাবো হচ্ছে গিয়ে প্লাস ভিসিই, তারপরে হচ্ছে গিয়ে প্লাস আইবিআরবি, তারপরে হচ্ছে গিয়ে ভিবিই, তারপর হচ্ছে গিয়ে আইইআরই। সো এই লুপটা যখন কমপ্লিট হবে, অর্থাৎ এই যে এই সূত্রটা প্লাস ভিসিসি মাইনাস আইবিআরই মাইনাস ভিবি আইআরই, এইটা হচ্ছে গিয়ে বেস এমিটার লুপের জন্য সূত্র। এখান থেকে যদি তুমি পক্ষান্তর করো সবকিছুকে, পক্ষান্তর করলা ভিসি ভিবি কে পক্ষান্তর করলা আইই আর আইবি এর মধ্যে সম্পর্ক আছে আমরা জানি, তারা প্রত্যেকটা কারেন্ট আলফা বেটা দিয়ে একজন আরেকজনের সাথে রিলেটেড। আইই সমান সমান হচ্ছে কি বিটা প্লাস 1 আইবি। এই যে সূত্রের একটা স্লাইড আছে, ওই স্লাইডের মধ্যে এই সূত্রটাও আছে, বিটা প্লাস 1 আইবি। তো এখানে যে আইইটা আছে সে তার বদলে যদি আমরা বিটা প্লাস 1 আইবি বসাই, তাহলে এই সার্কিটে অজানা রাশি শুধুমাত্র আইবি। সো আইবি সমান সমান লাস্টে আমরা এই সূত্রটা পাবো, ফাইনাল যে সূত্রটা দাঁড়াবে সেই সূত্রটা হচ্ছে এটা। মান ভিসি এর মান জানা আছে 20, ভিবিই আগেই বলছি অলওয়েজ 0.7, আরবি বেজের যে রেজিস্ট্যান্স সেটা বেটা দেয়া আছে 50, আরই দেয়া আছে 1 কিলো ওহম। তাহলে বেটা প্লাস 1 মানে 51, সেখান থেকে এখানে 51 আসছে, এখান থেকে আইবি পেয়ে গেলাম। সো নাম্বার এ বের হয়ে গেল। একটা কারেন্ট জানা থাকলে আর আলফা বা বিটার মধ্যে অন্য কারো একটা অন্য যে কোনো একটা মান জানা থাকলে অন্য সব কারেন্ট বের করা যায়। আইসি সমান সমান বেটা আইবি, আইবি এর বেটার মান বসে আইসি বের করা হয়েছে। একইভাবে আইইও বের করতে পারবা, আইই আর আইসি অলমোস্ট কাছাকাছি হয়। এরপরে হচ্ছে যে ভিসিই বের করতে চাই আমরা, কালেক্টর টু এমিটার ভোল্টেজটা বের করতে চাই। তাহলে কালেক্টর টু এমিটার ভোল্টেজ বের করতে চাইলে কালেক্টরের ভোল্টেজ জানা থাকতে হবে আর এমিটারের ভোল্টেজ জানা থাকতে হবে। আচ্ছা, সেটার জন্য উপায় কি? সেটার জন্য উপায় হচ্ছে গিয়ে আমাদের আবার অন্য লুপ যেটা, সেই লুপটা আবার ফলো করতে হবে। সেই লুপটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে কারেন্ট আসবে, আরসি এর ভিতর দিয়ে যাবে, তারপরে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ করার পর এটা গ্রাউন্ডে চলে যাবে। তাহলে সূত্রটা দাঁড়াইলো মাইনাস ভিসিসি ফার্স্ট এরটার জন্য, তারপর হচ্ছে গিয়ে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে 2 কিলো ওহমের ভিতর দিয়ে, অর্থাৎ আরসি এর ভিতর দিয়ে, এর জন্য আইসি আরসি সেকেন্ড টার্মটা আসলো। এরপরে এখান থেকে এখান পর্যন্ত একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা হচ্ছে গিয়ে ভিসি ভোল্টেজ ড্রপ। ভিসিই পার হয়ে যাওয়ার পরে লাস্টে আছে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে গিয়ে আর ই রেজিস্ট্যান্স, এবং এইটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে গিয়ে আইই আর ই। তো ওভারঅল এখন আইইটাকে আইসি দিয়ে রিপ্লেস করতে পারো, কারণ আইবি এর মান খুবই কম। একটু কম্পেয়ার করে দেখো, আইবিটা হচ্ছে গিয়ে 40.1 মাইক্রো অ্যাম্পিয়ার, হ্যাঁ খুব ছোট, আর এটা হচ্ছে গিয়ে মিলি অ্যাম্পিয়ার 2.1 মিলি অ্যাম্পিয়ার, সো অলমোস্ট প্রায় 50 গুণের বেশি। হ্যাঁ, একজন একজনের 50 গুণ বেশি একটা কারেন্টকে 50 গুণ ছোট একটা কারেন্ট দিয়ে যোগ করলে সেটার মানের খুব একটা চেঞ্জ হবে না। এই কারণে আইই কে আলাদা করে আইই না লিখে আইসি লিখতে পারো, অথবা বেটা প্লাস 1 আইসি এভাবে আইবি এভাবে দিতে পারো, খুব কাছাকাছি হবে। তো এই সূত্র থেকে শেষ পর্যন্ত আমরা পক্ষান্তর করলে ভিসি এর সূত্র এটা পেয়ে যাব, ভিসিসি মাইনাস আইসি আরসি প্লাস আরই। ভিসিসি জানা আছে, আইসি বের হয়ে গেছে, আরসি এর মান হচ্ছে গিয়ে কালেক্টর রেজিস্ট্যান্সটা, আর আরই এর মান হচ্ছে গিয়ে এমিটার রেজিস্ট্যান্সটা, একটা 2 কিলো ওহম একটা 1 কিলো ওহম। মানগুলো বসে যোগ বিয়োগ করলেই ভিসি এর মান পেয়ে যাবে। লাস্ট হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভিসি বের করতে হবে। আচ্ছা, ভিসি মানে কালেক্টরের ভোল্টেজ, তাই তো?
যদি কালেক্টরের ভোল্টেজ মানে এই পয়েন্টার ভোল্টেজ, এই পয়েন্টার ভোল্টেজ। এখন দেখো এই পয়েন্টার ভোল্টেজ আসলে কত হবে, এটা কালেক্টর পয়েন্ট। এই পয়েন্টার ভোল্টেজ হচ্ছে কি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ সেটা, আর হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি, অর্থাৎ ভিসিসি একটা সাপ্লাই ভোল্টেজ আছে, হ্যাঁ এখানে একটা সাপ্লাই ভোল্টেজ আছে, সেই সাপ্লাই ভোল্টেজটা আছে কোন পর্যন্ত, গ্রাউন্ড পর্যন্ত। তো আমরা যদি লুপ লুপ চিন্তা করি তাহলে মাইনাস ভিসিসি, তারপরে হচ্ছে গিয়ে আইসিআরসি, তারপর হচ্ছে ভিসি সমান সমান হচ্ছে 0। সো ভিসি সমান সমান আসলে পেয়ে যাব ভিসিসি মাইনাস আইসিআরসি। সাপ্লাই ভোল্টেজ থেকে মাঝখানের রেজিস্ট্যান্সের ড্রপটা বাদ দিলেই বাকি ভোল্টেজটুকু পাওয়া যাবে। এটা হচ্ছে গিয়ে সহজে বোঝার উপায়। তাহলে ভিসি জানা আছে, আইসি জানা আছে, আরসি জানা আছে, ভিসি পেয়ে গেলাম। ভিই হচ্ছে গিয়ে ভিসিই সমান সমান হচ্ছে ভিসি মাইনাস ভিই, তো ভিই জানা যাবে ভিসি আর ভিসিই থেকে। ভিসি কালেক্টরের ভোল্টেজ জানা আছে, ভিসিই কালেক্টর টু এমিটার ভোল্টেজ জানা আছে, দুইটা থেকে এমিটারের ভোল্টেজ পেয়ে যাব। এমিটারের ভোল্টেজ জানা থাকলে ভিবিই ইকুয়াল ভিবি মাইনাস ভিই থেকে বেজের ভোল্টেজ জেনে যাব। আর যেহেতু বেজ, এমিটার, কালেক্টর সব ভোল্টেজ জানা আছে, ফলে এরপরে যে কোনো ভোল্টেজ ডিফারেন্ট ভিসিই বলুক ভিবিসি বলুক, সব ভোল্টেজ গুলা একটা থেকে আরেকটা বিয়োগ করলেই ভিবিসি পাওয়া যাবে, ভিবি থেকে ভিসি বিয়োগ করলে ভিবিসি পাওয়া যাবে। সো মেইনলি আসলে বায়াসিং এর অঙ্কগুলায় দুইটা লুপ সলভ করতে হয়, একটা হচ্ছে গিয়ে বেজ এমিটার লুপ আর একটা হচ্ছে গিয়ে কালেক্টর বেজ লুপ, যেটা সেই লুপটা সলভ করতে হয়। তোমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারো অথবা ওই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে মানগুলো বসাও বের করতে পারো, দুই উপায়ে এটা করা যায়। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। আর একটা লেকচার আছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপরে, সেই লেকচারটা সোমবারে হবে। সো ওই লেকচার হইলে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের আজকের লেকচারে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিন। ক্লাস রেকর্ডিংটা পাইনি স্যার, একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ দিয়ে দিব, দুইটা একসাথে দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে তাহলে সোমবারে আর আমাদের লাস্ট ক্লাস হবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। ওয়ালাইকুম স্যার।